খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ রবিবার 22 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। শীতের সন্ধ্যায় কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, সাহায্যে নামল সেনা। ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়িতে তল্লাশিতে গিয়ে আইসি সহ 4 পুলিশ কর্মী জখম, বিস্ফোরক অভিযোগ অর্জুনের। নাবালিকাকে ধর্ষণ ও খুনের চেষ্টা, যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা চন্দননগর আদালতের। দুর্নীতির সব পথ গিয়ে মিশেছে ওনাতে, জ্যোতিপ্রিয়কে দুর্নীতির গঙ্গাসাগর বলে জানালো ইডি। ধর্মতলায় চিকিৎসকদের অবস্থান, আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে ফের উত্তাল কলকাতা। পিঁপড়েরা ভিড় করলে দিদিকে বলতে ফোন করুন, কাটমানি ইস্যুতে খোঁচা তৃণমূল নেতার। সারাদিনই বৃষ্টি, রবিবার থেকে বদল ঘটতে পারে তাপমাত্রার, জাঁকিয়ে শীত কি পড়বে। জেতা আসনেই হারতে হয়েছে লকেটকে, দলের কোন্দলকে নিশানা ক্ষুব্ধ মিঠুনের। ওষুধ খাবার খাচ্ছেন না, কালীঘাটের কাকুকে হেফাজতে চাইছে না সিবিআই। বাংলাদেশে এবার মন্দিরের মধ্যেই পুরোহিত খুন, হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছি বিস্তারিত খবরে। কলকাতায় ফের ভয়াবহ আগুন। দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকার একাধিক ঝুপড়িতে আগুন লাগে শনিবার সন্ধ্যায়। নিমেষে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্য অনুসারে দমকলের 16টি ইঞ্জিন সেখানে গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তপসিয়ার বস্তি ভয়াবহ আগুন লেগে ভস্মীভূত হয়ে গিয়েছে। খোলা আকাশের নিচে বাস করছেন ঘর হারানো বাসিন্দারা। ওই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের কলকাতায় ভয়াবহ আগুন। দুর্গাপুর ব্রিজের নিচে থাকা ঝুপড়িতে এই আগুন লেগেছে। লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যে 7টার দিকে দুর্গাপুরের ব্রিজের নিচের ঝুপড়িতে আগুনের শিখা দেখা যায়। শীতের হাওয়ায় সেই আগুন নিমেষে ছড়িয়ে পড়ে। ওই এলাকার পাশেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল, ফলে সেই হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। আগুন যাতে হাসপাতালের দিকে চলে যেতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া শুরু হয়। আগুন নেভাতে একে একে দমকলের ইঞ্জিন পৌঁছাতে শুরু করে। আগুন একসময় ব্রিজের অংশ ছুঁয়ে ফেলেছিল। আগুনের উত্তাপে ব্রিজের অংশ থেকে ধোঁয়া বার হতে থাকে। গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্রিজের নিচ দিয়ে গিয়েছে শিয়ালদহ বজবজ শাখার রেল লাইন। ঘটনাস্থলের অদূরেই নিউ আলিপুর রেল স্টেশন। আগুনের কারণে ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। নির্দিষ্ট নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলা হয় সাধারণ মানুষদের। গোটা এলাকা ঘিরে ফেলেই চলে আগুন নেভানোর কাজ। ব্রিজের উপর থেকেই নিচে পাইপে করে জল দেওয়া হয়। ল্যাডার দিয়েও জল দেওয়া হয় আগুন নেভানোর জন্য। পাশাপাশি ঠান্ডা রাখতে ব্রিজেও জল দেওয়া হয়। ঝুপড়ি এলাকা থেকে একাধিক বিস্ফোরণের আওয়াজ আসে। অনুমান করা হয় সেখানে সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। তার জেরে আগুনের তীব্রতা আরও বাড়ে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে সেনাবাহিনীও নামানো হয়। বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে রয়েছে। আমাদের আজকের লক্ষ্য 600টি লাইক। দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্টে জানান। শুধুমাত্র দুর্গাপুর সংবাদ চ্যানেলই আপনাদের সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দিচ্ছে। বর্তমান বাজারে অনেক নতুন চ্যানেল ভুলভাল খবর আপলোড করছে, কিন্তু আমরা সব সময় সততা এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে আপনাদের কাছে নির্ভরযোগ্য খবর পৌঁছে দিচ্ছি। আমাদের পাশে থাকুন নিয়মিত সঠিক খবরের জন্য। পুরনো এক মামলায় ভাটপাড়ায় বিজেপি যুবনেতা প্রিয়াঙ্গ পাণ্ডের বাড়িতে গোয়েন্দা হানা। শনিবার রাতের দিকে তার বাড়িতে নোটিশ দিতে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। প্রিয়াঙ্গ অনুগামীরা বাধা দেন বলেই অভিযোগ। দুপক্ষের হাতাহাতিতে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি ভাটপাড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের 6 নম্বর গলি এলাকায়। খবর পেয়ে সেখানে যান ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্গ পাণ্ডের উপর হামলা ও খুনের চেষ্টার অভিযোগ তোলেন তিনি। জানা গেছে 2018 সালের পুরনো একটি মামলায় প্রিয়াঙ্গ পাণ্ডের নাম থাকায় শনিবার তার বাড়িতে নোটিশ দিতে যান ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা। তাদের বাধা দেন সে সময় বিজেপি নেতার বাসভবনে থাকা অন্যান্য দলীয় কর্মীরা। তাদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। এমনকি পরিস্থিতি এমন হয় যে রীতিমতো পুলিশের সঙ্গে দলীয় কর্মীদের সাময়িক হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়। প্রিয়াঙ্গর অনুগামীরা পুলিশের উপর আক্রমণ করে কাজে বাধা দেয় বলে অভিযোগ। দুজনকে গ্রেফতার করা হয়।
দ্রুত প্রিয়াঙ্গুর বাড়িতে যান অর্জুন সিংও। তিনি পুলিশ আধিকারিকদের কাছ থেকে প্রিয়াঙ্গুর বিরুদ্ধে নোটিশ দেখতে যান। তাকে সেই নোটিশ দেখাতে পারেনি পুলিশ কর্তারা। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। অর্জুন সিং অভিযোগ তোলেন প্রিয়াঙ্গুকে খুনের চক্রান্ত করছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে খবর, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং পিপিপি মডেলে একটি প্রকল্পের চুক্তি করেছিলেন। প্রিয়াঙ্গু পান্ডের সম্পত্তিতে এই প্রকল্পটি 70 থেকে 30% চুক্তিতে হবে বলেই ঠিক হয়েছিল, কিন্তু সেই চুক্তি মতো কাজ না হওয়ায় পুরসভার অভিযোগের ভিত্তিতে এদিন সন্ধ্যায় পুলিশ সেই সংক্রান্ত নোটিশ দিতে প্রিয়াঙ্গুর বাড়িতে যায় এবং তা ঘিরেই এই ধুমধুমার পরিস্থিতি। এই প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, পিপিপি মডেলে চুক্তি অনুযায়ী প্রিয়াঙ্গু পান্ডে 30% সম্পত্তি এখনো পর্যন্ত পুরসভাকে হস্তান্তর করেনি। সেই কারণেই পুলিশ নোটিশ দিতে এসেছিল। বিষয়টি সম্পূর্ণ পুলিশ প্রশাসনের এখতিয়ারভুক্ত। আর প্রিয়াঙ্গুর দাবি, আমাকে এর আগে খুনের চক্রান্ত করা হয়েছিল। বিজেপি করার অপরাধে এদিন পুলিশ নোটিশ দেওয়ার নাম করে অভিযান চালায়। আমার 2 সঙ্গীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বাইকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, বাধা দিলে শ্বাসরোধ করে খুনের চেষ্টা, পরে মারা গেছে ভেবে হাইড্রেনে ফেলে চলে যায় অভিযুক্ত। 2 দিন পর স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় নাবালিকাকে। 2021 সালের এমনই চাঞ্চল্যকর ঘটনায় দোষী সাব্যস্তকে শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো চন্দননগর আদালত। মামলার স্পেশাল পিপি অন্নপূর্ণা চক্রবর্তী জানান, 2021 সালের 15 জুন মোবাইল রিচার্জ করতে বেরিয়েছিল বছর 15-র এক নাবালিকা। তার পূর্ব পরিচিত পার্থ চৌধুরী নামে এক ব্যক্তি তাকে বাইকে তুলে নিয়ে যায়। বিবাহিত পার্থ নাবালিকাকে উত্ত্যক্ত করত, তার সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিত। নাবালিকা তাতে রাজি হয়নি, তাই জোর করে তুলে নিয়ে যায়। চন্দননগরের বিলকুলি এলাকার নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করে। নাবালিকা অচৈতন্য হয়ে পড়লে অভিযুক্ত মনে করে সে মারা গেছে। তখন তাকে একটি নর্দমায় ফেলে রেখে পালিয়ে যায়। সেখানেই পড়ে থাকে ওই নাবালিকা। 48 ঘন্টা পর স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্ত পার্থ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, খুনের চেষ্টা ও অপহরণের মতন ধারায় মামলা রুজু হয়। চন্দননগর আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ মানবেন্দ্র সরকার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার রায় ঘোষণা হলো। অভিযুক্ত পার্থ চৌধুরীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমান জামিনে মুক্ত হলেও খোদ প্রাক্তন মন্ত্রীর জামিন আজও অধরা। শনিবার ছিল জ্যোতিপ্রিয়র জামিন মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি বালুকে দুর্নীতির গঙ্গাসাগরের সঙ্গে তুলনা করে বলেন, গঙ্গা যেমন সমস্ত কিছু সাগরে নিয়ে গিয়ে ফেলে, ঠিক তেমনভাবেই রেশন দুর্নীতির সমস্ত লিঙ্ক গিয়ে জুড়েছে বালুর সঙ্গে। শারীরিক অসুস্থতার অজুহাতে একাধিকবার আদালতে জামিনের আবেদন করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু প্রতিবারই তার জামিন নাকচ করে দেয় আদালত। এদিন ফের আদালতে বালুর জামিনের আবেদন উঠতেই তীব্র বিরোধিতা করেন ইডির আইনজীবী। ইডির আইনজীবীর দাবি, বালু এই দুর্নীতির রিং মাস্টার, রেশন দুর্নীতির পরিচালনা করেছেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং ভুয়ো সংস্থার দুর্নীতির টাকা গিয়েছে, সবকিছু গিয়ে সেই জ্যোতিপ্রিয়র অ্যাকাউন্টেই গিয়েছে। সামনে না এসে পিছন থেকে দুর্নীতির সব টাকা নিজের পকেটে পুরেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কলকাতার ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে ফের শুরু হয়েছে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। আরজি কর কাণ্ডে সঠিক বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের সদস্যরা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। গত অক্টোবর মাসে জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনের পর ফের একই জায়গায় নতুন করে সংগঠিত প্রতিবাদ শুরু হয়েছে। বড়দিন এবং নতুন বছরের প্রাক্কালে যানজটের আশঙ্কায় কলকাতা পুলিশের তরফে অনুমতি না মেলায় আন্দোলনকারী চিকিৎসকরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট অনুমতি দেওয়ার পরে শুক্রবার রাত থেকে ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ বাঁধা হয়। 26শে ডিসেম্বর রাত পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ। 90 দিন পেরিয়ে গেলেও আরজি কর কাণ্ডে সিবিআই এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি। সেই কারণে অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গিয়েছেন। আন্দোলনকারীরা দাবি করেছেন, শনিবার সকাল থেকে আন্দোলন স্থলে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ। তবে 2 মাস আগের অনশন আন্দোলনের তুলনায় এই বিক্ষোভের তীব্রতা কিছুটা কম বলে মনে করছেন অনেকেই। যদিও আন্দোলনকারীরা মনে করেন, সময় গড়ালে মানুষের সমর্থন আরও বাড়বে।
ডাক্তারদের সংগঠন জানিয়েছে তারা রাত দিন আন্দোলনের মঞ্চে উপস্থিত থাকবেন এবং নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাবেন। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। এই ইস্যুতে আম জনতার উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। প্রকাশ্য জনসভা থেকে তিনি বললেন, বাংলার বাড়ির টাকা ঢুকলে কেউ কেউ আপনাদের কাছে বলতে পারে সে যোগাযোগ করিয়ে দিয়েছে বলেই কাজটা হয়েছে, তাই তার সুবিধা চাই। তাহলে সরাসরি দিদিকে বলতে ফোন করে জানিয়ে দেবেন। শনিবার এক প্রকাশ্য সভা থেকে নারায়ণ গোস্বামী বলেন, গুড়, চিনি, মিষ্টি যেখানে থাকে সেখানে এসে পিঁপড়েরা হাজির হয়। সেই রকম বাংলার বাড়ির টাকা ঢুকলেই কেউ কেউ আপনাদের কাছে বলতে পারে সে যোগাযোগ করিয়ে দিয়েছে বলেই কাজটা হয়েছে। এই বলে যদি কেউ সুবিধা চায় কারোর কথা শুনবেন না, সরাসরি দিদিকে বলতে ফোন করে জানিয়ে দেবেন। তারপরেও যদি কেউ হুমকি দেয় সোজা থানায় চলে যাবেন, আমাকেও ফোন করতে পারেন। এইটুকুতেই না থেমে তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীর পাঠানো গরিব মানুষের টাকা তাদের অধিকার, এর থেকে কেউ যেন এক কাপ চাও না খায়। কোন ভাটা থেকে ইট নেবেন, কোন গোলা থেকে বালি, পাথর, সিমেন্ট নেবেন তা আপনারা ঠিক করবেন। পাড়ার কেউ বললে হয়তো অমুক দোকান থেকে নাও, ওই ঠিকাদারকে দিয়ে কাজ করাও। এই মাতব্বরি করার অধিকার বাংলার মুখ্যমন্ত্রী কাউকে দেননি। নিজের বাড়ি নিজে দাঁড়িয়ে থেকে করাবেন। উল্লেখ্য, 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ময়দানে নেমেছে তৃণমূল। দলের সিংহভাগই চাইছে নেতা নেত্রীদের ভাবমূর্তি স্বচ্ছ থাকুক। তাই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা গ্রাহকরা পেতেই তাদের সতর্ক করেছেন এই তৃণমূল নেতা, যাতে দলের কোনো স্তরের নেতাদের প্রতি কোনো বিরূপ ধারণা তৈরি না হয় সাধারণ মানুষের মনে। রবিবার থেকে আবহাওয়ার ফের পরিবর্তন হবে বাংলায়, এমনই আভাস মিলল আবহাওয়া দফতরের থেকে। আগামী কদিন রাতের তাপমাত্রা তুলনামূলক কম থাকবে, তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখনই নেই। হাওয়া অফিস বলছে রবিবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কুয়াশার দাপটও দেখা যাবে। দৃশ্যমানতা 50 মিটারে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আলাদা করে সতর্কবার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। আলিপুর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছে অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরেই বাংলায় অকাল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এর মাঝে একটাই স্বস্তির খবর, বড়দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর। জাঁকিয়ে শীত না পড়লেও তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। 27 তারিখের পর থেকে ফের বৃষ্টির সঙ্গে ভারী তুষারপাত হতে পারে সিকিম এবং দার্জিলিং এর উঁচু এলাকায়। পশ্চিম হিমালয়ের কাছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস দেওয়া হয়েছে, তার জেরেই এই পরিস্থিতি সৃষ্টি হবে। বিজেপির অস্বস্তি বাড়ালেন খোদ মিঠুন চক্রবর্তী। বিজেপির প্রকাশ্য সভায় মহাগুরুর সাপ কথা, দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে লকেট চ্যাটার্জিকে হারতে হয়েছে। শনিবার পান্ডুয়ার সভায় ক্ষুব্ধ মিঠুন চক্রবর্তী বলেছেন, সদস্য সংগ্রহ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম হয়েছে। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। হুগলি সাংগঠনিক জেলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 3 লক্ষ, কিন্তু এখনো পর্যন্ত 51,000 সদস্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে হুগলি জেলা বিজেপি নেতৃত্ব। পাশাপাশি সক্রিয় সদস্য সংগ্রহের ক্ষেত্রেও অনেকটাই খামতি রয়ে গিয়েছে। সক্রিয় সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্র ছিল 3000, সেখানেও বড় খামতি নজরে পড়েছে। সক্রিয় সদস্য পদ হয়েছে মাত্র 363 জন। পরিসংখ্যানে ক্ষুব্ধ মহাগুরু পান্ডুয়ায় সদস্যতা অভিযানের কর্মশালায় এসে দলের জেলার নেতার কাছে তার প্রশ্ন, আমি বসের নির্দেশে এসেছি, বসকে অর্থাৎ প্রধানমন্ত্রীকে এখন কি জবাব দেব? অগ্নিশর্মা মিঠুন দলের দুর্বলতা তুলে ধরে বলেন, আপনাদের মধ্যে খুব জোশ দেখলাম, মালা পরানোর ধুম লেগে গেল। এর আগেও দেখেছি, ভাবলাম কিছু হয়তো হবে, কিন্তু কিছুই হলো না। আমাকে ডেকে আনবেন, আমি মুড়ি গুড় খেয়ে প্রচার করব, তার রেজাল্ট হবে জিতে যাওয়া আসনে হার। কি লজ্জা! আমি কথা দিয়েছিলাম তাই এসেছি, না হলে পার্টিকে সময় দিয়ে কি লাভ? আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি, আমাকে অনেক কিছু অফার করেছিলেন প্রধানমন্ত্রী। আমার বিশ্বাস পার্টি শক্তিশালী হলে সব হবে। বস আমাকে বলে রেখেছেন নো মার্সি, যারা কাজ করবে না তাদেরকে সরে যেতে হবে। এত জায়গায় ঘুরে এলাম, সব জায়গায় কি জিততে পেরেছি? না, কারণ আমরা সব জায়গায় কাজ করতে পারিনি, কারণ দলের অন্দরে সমন্বয়ের যথেষ্টই অভাব রয়েছে।
জেতা আসনে হার তার কাছে খুবই দুঃখের। মিঠুনের দাবি, যদি সবাই কাজ করত তাহলে লকেটকে হাঁটতে হতো না। এই হারের পেছনে গোষ্ঠীদ্বন্দ্বই কাজ করেছে। কালীঘাটের কাকুকে নিয়ে বেজায় সমস্যায় পড়েছেন সিবিআই আধিকারিকরা। তাকে আর হেফাজতে নিতে চাইছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কেন? শনিবার সিবিআই এর বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানান, ওষুধ খেতে চাইছেন না কালীঘাটের কাকু। ওষুধ না খাওয়ায় তার রক্তে সুগারের মাত্রা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে কোনো ঝুঁকি নিতে চাইছে না সিবিআই। কালীঘাটের কাকুকে গত মঙ্গলবার হেফাজতে নেয় সিবিআই। আজ তার মামলার শুনানি ছিল বিচার ভবনে। শুনানি চলাকালীন সিবিআই এর আইনজীবী বলেন, সুজয় কৃষ্ণ ভদ্র হেফাজতে থাকাকালীন অসহযোগিতা করেছেন। খাওয়া দাওয়া বন্ধ করে উপবাস শুরু করে দিয়েছিলেন সুজয় কৃষ্ণ। ওষুধও খেতে চাইছিলেন না। রক্তে শর্করার মাত্রার সমস্যা তৈরি হয়েছিল। মেডিকেল এমার্জেন্সি তৈরির চেষ্টা করছেন সুজয়। তারা রাজনৈতিক ব্যক্তি এবং তারা জানেন উপবাস করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তাই সিবিআই কাকুকে আর হেফাজতে নিতে চায় না। কিন্তু সুজয় কৃষ্ণের আইনজীবী এসব শুনে পাল্টা বলেন, আমার মক্কেল জামিন পেলে ডাল ভাত খেয়েও থাকতে পারবেন। উল্লেখ্য, বিগত 1.5 বছর ধরে জেলবন্দী রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। জেল হেফাজতে থাকাকালীন কাকুর স্ত্রীর মৃত্যু হয়। ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন ইডির মামলায়। এবার সিবিআইও তাকে হেফাজতে নিতে চাইছেন না। এমন অবস্থায় যে কোনো শর্তে সুজয়ের জামিনের আর্জি জানান তার আইনজীবী। প্রয়োজনে জামিন দিয়ে গৃহবন্দী করে রাখার প্রস্তাবও তিনি দেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা অব্যাহত। এই আবহে এবার সেখানে মন্দিরের মধ্যেই খুন হয়ে গেলেন পুরোহিত। ঘটনা নাটোরের কাশিমপুরের। সেখানের এক মন্দিরের সেবায়েত খুন হয়ে গেলেন। জানা যাচ্ছে, শ্মশানকালীর ওই মন্দিরে লুটপাটের পর সেবায়েতকে খুন করা হয়েছে। হাত পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার। বাংলাদেশ পুলিশের দাবি, ডাকাতি করা হয়েছে। এদিকে সংখ্যালঘু হিন্দুদের অভিযোগ, ডাকাতির নামে বেছে বেছে তাদের উপর হামলা করা হচ্ছে। দিন কয়েক আগেই বাংলাদেশে মন্দিরে হামলা চালানো হয়েছিল। ভেঙে দেওয়া হয় বিগ্রহ। অভিযোগ উঠেছিল, তিতুমির কলেজের প্রিন্সিপালকে পদত্যাগের হুমকি দিচ্ছে কট্টরপন্থীরা। অন্যদিকে ময়মনসিংহ এবং দিনাজপুরের 3টি মন্দিরের মোট 8টি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু সব ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি শুক্রবার রাত পর্যন্ত একটি ঘটনায় মামলাও রুজু করা হয়নি। একটি ক্ষেত্রে আবার অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতেও পেশ করা হয়েছে। তারপর জেলে পাঠানো হয়। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে 2024 সালের জানুয়ারি থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর 2200টি মামলার ঘটনা ঘটেছে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।